তাহলে যে কোনো একজন একটুখানি কিছুক্ষণ পরপর উপরে এসে দেখবা যে ভিডিওটা চলতেছে কিনা, ঠিক আছে, যে ভিডিওর ফ্রেম ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমরা আজকে যেটা করব সেটা হলো আমাদের দ্বিতীয় অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, ঠিক আছে। তো আমরা অলরেডি কিন্তু দেখতেছি যে এই আমাদের যে ফিজিক্স 2 আছে, এই ফিজিক্স 2 এর ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলা কি রিলেটেড, ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো আসলে তাপ রিলেটেড, তাই না? প্রথমটাও তাপ, এবং প্রথমটা না 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার সম্পূর্ণটাই তাপ নিয়ে শেষ হবে। তো এই তাপের যেই কাহিনী সেটা আমরা আজকে জানবো। এটা কিসের উপর তাপের প্রভাব? বস্তুর উপর, অর্থাৎ বিভিন্ন বস্তুর উপর তাপটা কিভাবে ইফেক্ট ফেলে সেটা নিয়ে এই পুরো চ্যাপ্টারটা। তো একটুখানি খেয়াল করে দেখেন, এখানে 6টা প্রশ্ন আছে, কিসের? সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমাদের মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্ন এই 6টা পড়লেই হয়ে যাবে, এর থেকে বেশি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের আর পড়ার দরকার নাই, ঠিক আছে। তো 6টার মধ্যে সবথেকে ভালো বিষয় হলো প্রথম যে 4টা আছে সেই 4টা একবারে বাংলা লেখা, বাংলা কথা আমরা পড়বো, 2-1বার রিভাইজ দিলে আমরা লিখতে পারবো। এবং আরো সুখের বিষয় হলো এই 4টা থেকে প্রতিবারই কোশ্চেন আসে, ঠিক আছে। অর্থাৎ এই ফিজিক্স কোনো প্রকারের ঝামেলা ছাড়াই আমরা 4টা লিখে ফেলতে পারবো, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনে আমি চলে যাচ্ছি। এটা বলছে পরিবহন, পরিচলন এবং বিকিরণের মাঝে পার্থক্য লিখো, ঠিক আছে। পরিবহন, পরিচলন, বিকিরণ, আমি একটা করে কোশ্চেন শুরু করব, সেটা সম্পর্কে বলবো, জানাবো এবং তারপরে কোশ্চেনে চলে যাবো এইভাবে, ঠিক আছে। তো পরিবহন, পরিচলন, বিকিরণ কি এটা যদি আমরা না জানি, আমরা সিম্পলিস্ট ওয়েতে একটু শুরু করি একটা উদাহরণ দিয়ে। সেই উদাহরণ কি? মাটির চুলা। গ্রামের বাড়িতে মাটির চুলা দেখতে পাওয়া যায়। মাটির চুলাতে আমরা রান্না করছি কিংবা রান্না করি নাই, আরেকজনকে রান্না করতে দেখছি, এরকম ঘটনা আছে? নিজে রান্না করছি কিংবা মানুষকে দেখছি, তাই না? তো এই মাটির চুলাগুলোতে আমরা কি করি? আগুন যখন জ্বালাই দেই, আগুন জ্বালানোর পরে আগুনে জাল দেওয়ার জন্য আমরা ম্যাক্সিমাম টাইমে কি ইউজ করি? কাঠ ইউজ করি না? কাঠের খড়ি বলি বা লাকড়ি বলি, তাই না? এগুলোকে আমরা ইউজ করি। এখন একটুখানি খেয়াল করে দেখো, আমরা যখন আগুন দেওয়ার জন্য বা আগুন ধরানোর জন্য কাঠ ইউজ করতেছি, কাঠের এই পাশটা একটা প্রান্তে কিন্তু আগুন লেগে যায় না? কিন্তু তারপরে এখানে যে মহিলা বসে আছে সে সুন্দরভাবে কি করে? কাঠটা ধরে ধরেই কিন্তু সবকিছু করতে পারতেছে, তাই না? খেলা দিতেছে, তুষ দিতেছে, আরো খড়ি দিতেছে, এগুলো দিতে পারে। তাহলে এখানে এক প্রান্তে আগুন লাগছে, ওই প্রান্ত ধরে রাখছে, অর্থাৎ কি এই পাশ থেকে কি ওই পাশে তাপ কিন্তু আসতেছে না। এখন তুমি চিন্তা করো, এই পাশে আমি তোমাকে বললাম, ঠিক আছে, এই আপু কাঠ দিয়ে করুক, কাঠ দিয়ে জাল দেখ, তুমি এক কাজ করো, তুমি একটা লোহার রড দিয়ে আজকে জাল দিবা। লোহার একটা রড দিয়ে তোমাকে আমি জাল দিতে বলতেছি, তুমি কতক্ষণ জাল দিতে পারবা? হাইয়েস্ট 5 মিনিট যাওয়ার পরেও তার বেশি যদি তুমি এটা ধরে রাখো, তোমার হাতের মাংস এখানে লাগা যাবে, ঠিক আছে। এটা কিন্তু আর কাঠ না। তাহলে কাঠের এই জায়গাটা পুড়ে যাচ্ছে, তুমি এটা ধরে রাখতে পারতেছো। আর এখানে দেখো লোহার এক পাশে কেবল আগুন ধরেই নেই, কেবল লাল লাল হয়েছে, কিন্তু তুমি এই পাশে ধরে রাখতে পারতেছো না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে কাঠে এই পরিবহনটা হচ্ছেই না, কিন্তু লোহাতে এই পরিবহন, তাপের যে পরিবহনটা, এই তাপ যে আসতেছে সেটা কি খুবই দ্রুত আসতেছে, তাই না? এই ব্যাপারটাই হলো তাপের পরিবাহিতা। এই যে সিস্টেমটা, একটাতে আসেই না, আরেকটাতে দ্রুত আসতেছে, এটাই কি? তাপের পরিবাহিতা। ক্লিয়ার? বুঝা গেছে? তো আমরা মোটামুটি একটা জায়গায় ফেলাইছি। আর এই পরিবাহিতা, তাপের পরিবাহিতা আছে 3টা। একটা হলো পরিবহন পদ্ধতি, মানে প্রক্রিয়া 3টা, একটা পরিবহন, একটা হলো পরিচলন, আর একটা হলো কি? বিকিরণ। এই 3টা পদ্ধতি, এবং এই 3টা পদ্ধতির মধ্যেই তোমাকে কি করতে বলছে? পার্থক্য বের করতে বলছে। তো আমরা অলরেডি এই কাঠ এবং লোহা দিয়ে অলরেডি পরিবহনের যেই সংজ্ঞা সেটা কিন্তু আমরা বুঝে ফেলছি। কি সংজ্ঞা? যে প্রক্রিয়ায় তাপ বস্তুর উষ্ণ প্রান্ত কিংবা উষ্ণ স্থান, গরম স্থান থেকে শীতল স্থানে বস্তুর কণার স্থানান্তর ছাড়াই গমন করে তাকে পরিবহন বলে। এখন কথা হলো, উষ্ণ থেকে শীতলে আসছে এটা তো বুঝতে পারছি, কিন্তু আরেকটা লাইন বলছে বস্তুর কণার স্থানান্তর ছাড়া। আচ্ছা, তার মানে কাঠের ভিতরে যে অণুপরমাণু কণাগুলো আছে এরা কোনো প্রকার লড়াচড়া করে না, এদের কোনো প্রকারের স্থানান্তর ঘটে না। বুঝা গেছে? তাহলে ওরা কেমনে তাপ ট্রান্সফার করে? ওরা নিজেদের মাঝখানে একটু কাঁপতে থাকে, ভাইব্রেট করতে থাকে, কিংবা নিজের সংস্পর্শে, এটার সংস্পর্শে এটার সংস্পর্শে একটার স্পর্শে তাপটা এখানে আসে। এরা তাহলে নিজেরা কি করতেছে না? নড়াচড়া করতেছে না। বুঝা গেছে? তাহলে এটাই এখানে বলছে পরিবহন প্রক্রিয়া, যে প্রক্রিয়া তাপ বস্তুর উষ্ণ স্থান থেকে শীতল স্থানে বস্তুর কণার স্থানান্তর ছাড়াই গমন করে তাকে আমরা কি বলি? পরিবহন বলি। ক্লিয়ার? আচ্ছা, পরিবহন যদি আমাদের হয়ে যায়, আমরা চলে যাব কোন প্রক্রিয়ায়?
আমরা চলে যাব পরিচালন প্রক্রিয়ায়। এখন দেখেন আমার সেই চুলাতে আর আমরা চুলার নিচের দিকে তাকাবো না, চুলার কোথায় তাকাবো, চুলার পাতিলের উপর দিকে তাকাচ্ছি। চুলার পাতিলে কি আছে? পানি আছে। চুলার পাতিলে যে কোনো জিনিস আছে। আমি ধরে নিলাম চুলার পাতিলে কি আছে? পানি আছে। এখন একবার চিন্তা করেন, এই পানিটা যে গরম হবে, এই পানিটা কেমনে আসলে গরম হচ্ছে সেটা একটু চিন্তা করি। এই তরল পদার্থে একটু আগে গেল কি কঠিন পদার্থ গেল না? এবার আমরা তরল পদার্থের ক্ষেত্রে দেখি যে আসলে তরল পদার্থের তাপটা কেমনে স্থানান্তর হয়। তরল পদার্থে কি হয়, আসলে যখন আমরা চুলায় জাল দেই তখন এই নিচের অংশটা আগে গরম হয়। সব পানি কিন্তু একসাথে ফুটে যায় না। নিচের পানিগুলা কি হয়, এই পানিগুলা আগে হিট হয়, এগুলো আগে গরম হয়। আর যে কোনো জিনিস গরম হইলে কি হয়ে যায় জানো? যে কোনো জিনিস গরম হইলে হয়ে যায় সেটা হালকা। তাহলে ওই একটা টাইমে উপরেরটা কি থাকে? ঠান্ডা থাকে না? ওইটা কি থাকে? নিচেরটার তুলনায় ভারী থাকে। তো নিচেরটা যখন গরম এবং হালকা হয়ে যায়, এগুলো হালকা হওয়ার কারণে আস্তে আস্তে এটা কি হয়ে যায়? উপরের দিকে ওঠে। এবং উপরের ঠান্ডাটা কি হয়? আবার নিচের দিকে নামে। আবার নিচেরটা হালকা হয়ে উঠে যায়, উপরের ভারীটা নিচে আসে। এমন করে করে কি হয়? একটা সার্কুলেশন হয়, একটা বৃত্তাকার একটা চক্র তৈরি হয়ে যায়। এবং এই চক্রটা যখন খুবই স্পিডি থাকে, খুবই মানে অনেক দ্রুত হতে থাকে, সেটাকে আমরা কি বলি? পানি ফুটতে গেছে, পানির বলক উঠছে। বুঝা গেছে? পানির বলকটা কখন উঠে? যখন এই সার্কুলেশনটা সব থেকে বেশি হাই গতিতে থাকে তখন এটা হয়। বুঝা গেল? তার মানে একটা জিনিস খেয়াল করেন, একটু আগে কিন্তু আমাদের পরিবহন পদ্ধতিতে পরিবহনে কিন্তু কোনো প্রকারের কণা স্থানান্তর ঘটে নাই, ঘটছে না। কিন্তু এখানে দেখেন এটা কিন্তু নাচানাচি শুরু করে দিছে, এখানে কিন্তু কণার স্থানান্তর ঘটতেছে। ক্লিয়ার? এই পদ্ধতি তরল পদার্থেও হয়, এই পদ্ধতি বাতাসেও হয়, অর্থাৎ বায়বীয় পদার্থেও হয়। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, তাইলে এখানে সংজ্ঞা কি বলছে? যে প্রক্রিয়ায় কোনো পদার্থের উত্তপ্ত কণাসমূহ তাপ সহ বস্তুর, এই কণাসমূহে কি করবে? কণাসমূহ তাপ সহ বস্তুর গরম থেকে শীতল প্রান্তে দৌড়াদৌড়ি করবে, সেটাই হলো আমাদের পরিচালন প্রক্রিয়া। ক্লিয়ার? যে কোনো জিনিস গরম হইলে হালকা হয়ে যাবে। আর যত ঠান্ডা জিনিস, একটা ভারী পানি, বরফ বেশি ভারী হবে নাকি পানি বেশি ভারী বলো তো? বরফের ওজন বেশি হবে নাকি পানির ওজন বেশি হবে? পানি। এটা তো বরফের ক্ষেত্রে হালকা, কিন্তু অন্য পানি বাদে যে কোনো জিনিসের কি হয়? যেটা শক্ত হয়ে যায়, যেটা মানে বেশি জমে যায়, সেটার কি ভারী হয়ে যায়। আচ্ছা, সেটা বাদ দাও, তুমি বরফ ঠিক আছে বুঝলাম, বরফের কাহিনী। পানি বেশি ভারী নাকি বাতাস বেশি ভারী? তাইলে যেটা তোমার বেশি উত্তপ্ত সেটা কি হালকা থাকবে, আর যেটা কম উত্তপ্ত সেটা, যেটা ঠান্ডা, সেটা কি থাকবে? ভারী থাকবে। ক্লিয়ার? বুঝা গেছে? তো এই এতটুকু সিম্পল বিষয় আমরা জানবো। তো এখন আমরা অলরেডি পরিবহন পরিচালন বুঝে ফেলছি, আমরা বিকিরণেরটা একটুখানি চিন্তা করি। বিকিরণেরটা কি করব? আচ্ছা দেখো, তো বিকিরণেরটাতে কি করব? এইসব ঘটনা বাদ। এখন আমরা তোমাকে বললাম যে চলো আজকে আমরা এই মোমেন্টে আমরা ছাদে যাব। ছাদে যে জায়গাতে উপরে দিয়ে রোদ আসে সেখানে আমরা সবাই মিলে কি করব? দাঁড়াবো। এখন আমরা ছাদে যেয়ে দাঁড়ানোর সাথে সাথে আমাদের একটা হিট ফিল হবে না? আচ্ছা, ছাদেও যাওয়া লাগবে না। আমরা যে এখন যে ক্লাসরুমটাতে আছি, আমি বললাম একজন একটু দয়া করে হাতটা বাইর করে দাও। তুমি হাতটা যখনই বের করবা তখনই তোমার হাতের মধ্যে গরম লাগবে না? তো তোমার কি পরিবহন পদ্ধতিতে তোমাকে কেউ আগুন জ্বালাই দিছি? তুমি কি লড়াচড়া করে ঘুরতেছো? না। তাহলে তবু তুমি কি করতেছো? তাপ ফিল করতেছো, তাই না? এই যে কোনো প্রকারের কঠিন পদার্থ নাই, বাতাস নাই, তরল পদার্থ নাই, কিচ্ছু নাই, তারপরেও আমরা তাপ মাধ্যম ছাড়াই ফিল করতেছি। এটাই হলো তাপের বিকিরণ পদ্ধতি। আচ্ছা, আরেকটা ঘটনা দেখো, শীতকালে যারা একটু গরিব টাইপের লো লেভেলের মানুষজন থাকে, যাদের বাসায় এতটা প্রোটেকশন না, হাইলি প্রোটেক্টেড না, তারা কি করে? রাস্তাঘাটে আগুন জ্বালায় না? আগুন জ্বালানোর পরে তারা চারপাশে গোল হয়ে বসে থাকে, তাই না? তারা কি ওই আগুনের উপরে যে হাত দিয়ে ফেলে? তারা কি ওই আগুনের উপরে যে হাত দিয়ে দেয়, আগুনের উপরে বসে পড়ে গরম হওয়ার জন্য? না। তারা কি করে? দূর থেকে যে এইভাবে আগুনের তাপ নেয়। এই যে ওদের কাছে তাপটা কোন পদ্ধতিতে আসতেছে? বিকিরণ পদ্ধতি, যেখানে কোনো প্রকারের মাধ্যম লাগতেছে না। এটাই এখানে বলছে, যে প্রক্রিয়া তাপ মাধ্যম ছাড়াই গরম থেকে শীতল স্থানে যাবে, সেটাই হলো গিয়ে আমাদের বিকিরণ পদ্ধতি। সিম্পল? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? এটার বাকি যে এই পার্থক্যর প্রয়োজন ইয়াগুলো আছে, পার্থক্যগুলো আছে, সেগুলো দেখব। দেখো, পরিবহন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয়েছে, যেটা হলো কঠিন পদার্থ ছিল আমাদের, কাঠ ছিল, তারপর লোহা ছিল, এগুলা। পরিচালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয়েছে পানি, চা, যেমন চায় তাই তরল পদার্থ। বিকিরণ পদ্ধতিতে কোনো প্রকারের মাধ্যমের প্রয়োজনই হয় না। আচ্ছা, তারপর এখানে কণাগুলার স্থানান্তর ঘটে না, চুপচাপ বসে থাকে, একজনের স্পর্শে আরেকজন গরম হয়। এখানে কি কণাগুলার স্থানান্তর ঘটে, নড়াচড়া হয়, আর এটাতে কোনো প্রকারের কণা লাগে না। এরা কি আকারে গমন করে? তরঙ্গের আকারে তাপ গমন করে, তরঙ্গ।
কারণ কি, আলো যে আসতেছে, তাপ যে আসতেছে, এটা একটা তরঙ্গর সিস্টেমে আসে। নদীতে যেমন পানি ঢেউ খেলে না, ওইভাবে তরঙ্গের আকারে ওই সূর্য থেকে তাপ আমাদের মাঝখানে আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, পরিবহন পদ্ধতিতে যে কোনো পথে তাপ সঞ্চালিত হয়, যে কোনো পথে। এখানে যে আমি কাটছিলাম, এটা এই পথেও আসতে পারে, এই পথে আসতে পারে, সেটা আমাদের চিন্তা করার কোনো বিষয় না কোন পথে আসতেছে, যে কোনো পথে তাপ আসলেই হইল। পরিচালন পদ্ধতি, তাপ কোনো পদার্থ না, তাপ একটা শক্তি, তাপ কোনো পদার্থ না, ঠিক আছে। তাপ কি? শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি। আমি যে কথা বলতেছি এটা কি শক্তি? শব্দ শক্তি। এটা কি কোনো পদার্থ? বের হইতেছে পদার্থ? এটা একটা শক্তি, দিস ইজ জাস্ট এ এনার্জি, ঠিক আছে। তো এখন দেখেন তাহলে তাপ যে আসতেছে, এটা যে পথে আসলো পরিবহন পদ্ধতিতে, সেই পথটা আমার দেখার বিষয় না, যে কোনো পথে আসতে পারে। পরিচালন পদ্ধতিতেও তাপ যে কোনো পথে লড়াচড়া যা মন চাই হইতে পারে, সমস্যা নাই। কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সরল পথে আসে। এটার কেমনে একটা উদাহরণ দিব, দেখেন উদাহরণটা একবার ভাবেন। কখনো কি টিনের বাসায় থাকছেন? টিনের চালের বাসায়? তো টিনের চালের বাসায় মনে করেন, আপনি ইমাজিন করেন আপনি দুপুরে, ঠিক আছে, অনেক রোদের মধ্যে আপনি সবকিছু লাগাই টাগাই দিয়ে শুয়ে আছেন। এখন টিনের ওই চালে একটা ফুটা থাকে না, মাঝে মাঝে টিনের চাল কিন্তু খুব দ্রুত ফুটা হয়ে যায়। তখন আপনি শুয়ে আছেন এই জায়গায়, তো ওই ফুটা দিয়ে আপনি খেয়াল করে দেখতেছেন কি আলো আসতেছে। কখনো খেয়াল করছেন কিনা জানি না, আমি খেয়াল করছি আলোটা পুরো লম্বা ভাবে একটা জায়গায় যেয়ে পড়ে, গোল হয়েই পড়ে, একবারে লম্বা ভাবে পড়ে, তাই না? অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি যে আসলে তাপ কিংবা আলো এরা কি করে, এরা একটা সরল পথে চলে, ওদের একটা দিক আছে। আচ্ছা, এটা আরো ইজিলি আপনারা মনে রাখতে পারেন, ছোটবেলায় যখন আমরা দৃশ্য আঁকতাম, তখন ছবি যখন আঁকতাম, আমরা কি করতাম, সূর্যের চারদিকে এরকম লম্বা লম্বা রেখা দিয়ে দিতাম, তাই না? এখনো তো বাচ্চারা দেয়। এই লম্বা রেখা কেন দেয়? কারণ আসলে তাপ কিংবা আলো এরা আসলে সরল পথে চলে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখেন পরেরটা 5 নম্বর পয়েন্ট, সব থেকে ইজি। কঠিন পদার্থ সংগঠিত হয়, তরল ও বায়বীয় পদার্থ সংগঠিত হয়। এখানে কোনো মাধ্যমই লাগে না, মাধ্যম ছাড়াই সংগঠিত হয়, ঠিক আছে। তারপরটাতে কি, এটাতে মাধ্যম গরম হবে, এখানে কিন্তু মাধ্যম দরকারই হবে না, ঠিক আছে। এগুলো অনেক ইজি। এরপরেটা কি, পরিবহন পদ্ধতি ধীর, পরিচালন পদ্ধতিও আস্তে কিংবা ধীরে হয়, কিন্তু বিকিরণ পদ্ধতি যদি আমি এখনই বাইরে হাত দিই, আমি এখনই ফিল করতে পারবো, এটাতে কোনো টাইমই লাগে না। সব থেকে ফাস্টেস্ট, সব থেকে দ্রুত পদ্ধতি হলো আমাদের বিকিরণ পদ্ধতি। ক্লিয়ার? তো এখানে 7টা আছে আমাদের, যদি এটা সংক্ষিপ্ততে আছে আমরা 7টাই মুখস্থ করবো, কারণ পরীক্ষার হলে গেলে কিন্তু আমরা 2-1টা জিনিস এমনিতেই ভুলে যাই, তাই না? মিনিমাম আমাদের 5টা লেখা লাগবে, 5টা লেখার জন্য আমরা এই 7টা মিনিমাম করে ফেলবো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আমরা তাহলে ছিলাম কোন চ্যাপ্টারে? দ্বিতীয় চ্যাপ্টারে, বস্তুর উপর তাপের প্রভাব। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম একটা করে ফেলছি। এখন আমরা কি করব, পরের যে 2 নাম্বার এবং 3 নাম্বার, এই 2টা কোশ্চেন, 2 আর 3, খুবই ইজি কোশ্চেন, বাংলা লেখা, বাংলা পড়া, খালি একটু বোঝার জিনিস আছে, আর কিচ্ছু নাই। এবং এই 2টা কোশ্চেনের মধ্যে একটা প্রতিবারই আসে। কেন আসে? কারণ এটা আসলে তোমাদের পাস করার প্রবণতাটা, চান্সটা কি হয়, বেড়ে যায়, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন কি বলছে, রেল লাইনের 2টি রেলের সংযোগস্থলে ফাঁকা রাখা হয় কেন? এখন আমাকে আগে বলো, রেল লাইন দেখছো বা রেল লাইনে গেছো কারা কারা? 1 2 3 4 অনেকেই গেছো। আচ্ছা, তো রেল লাইনগুলো, আমার নিজের দাদি বাড়ির পাশে একটা রেল গাড়ি মানে রেল লাইন আছে, যেখানে প্রতি 20 মিনিট আধা ঘন্টা পর পর কি হয়, রেল যেতে থাকে, ঠিক আছে, ট্রেন যেতে থাকে রেলের উপর দিয়ে। তো এই রেল লাইনের যে পাতগুলো থাকে, এরকম কিছুটা, অনেক আমি তো ছোট করে রাখলাম, বিশাল একটা পাত থাকে মনে করো, পরের পাতটা যে বসায়, সেই পাতের মাঝখানে কি থাকে, ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে। আমাদের ফিজিক্সের কোশ্চেনটা এটাই, কেন ফাঁকা রাখে ভাই, কেন রাখে, সেটাই আমাদের কোশ্চেন। হ্যাঁ, তো এটা কেন ফাঁকা রাখে? নর্মাল একটা বিষয় দেখো, যে রেল গাড়ি বাদ দাও, রেল লাইন বাদ দাও, আমি যদি 2টা হাত নিয়ে এমন এমন করি, এমন এমন করলে কি হবে, তাপ উৎপন্ন হবে না? আচ্ছা, উৎপন্ন হবে। আমাদের বাংলাদেশ তো এমনিতেই কি অনেক গরম, অনেক হট একটা কান্ট্রি, তাই না? এই সূর্য মামা তো সারাদিন তার কর্তব্য, ডিউটি পালন করতেই থাকে। এই সূর্য মামার কারণেও তো এরা, এই রেলগাড়ির লোহার পাতগুলা কি গরম হবে না? গরম হলে কোনো জিনিস কি হয়, গরম হলে সেটা হয় প্রসারিত হয়। আচ্ছা, সূর্য মামার কাজ বাদ দাও, এটার উপরে লোহার যে রেলের গাড়িগুলা চলবে, লোহার এত বড় বড় গাড়ি যে চলবে, এই 2টার ঘর্ষণে কি তাপ উৎপন্ন হবে না? আমার এতটুকু ঘর্ষণে যদি তাপ উৎপন্ন হয়, হবে তো। তাহলে এই যে এতগুলার কারণ, এটা তাপ উৎপন্ন হওয়ার, এটার বড় হয়ে যাওয়ার, এটা যদি অনেক বড়, সবাই যদি একসাথে একটা জয়েন্ট দিয়ে দিতা, তাহলে কি হতো, এরা বাঁকা হয়ে যেত। এদের অল্প অল্প ভাগ ভাগ করে ফাঁকা রাখা হয় কেন? যদি এটা বড় হয় কোনো সমস্যা নাই, বুঝা গেছে? বড় হয়ে গেলেও এটার কোনো প্রবলেম নেই, এটাও বড় হওয়ার জন্য জায়গা পাবে, এটাও বড় হওয়ার জন্য জায়গা পাবে, মিনিমাম জিনিসটা আর বেঁকে যাবে না, কোনো প্রকারের দুর্ঘটনা ঘটবে না, বুঝা গেছে? তো আমরা
বলেন। মাঝখান তো বড় হতে পারে, এছাড়া তো বড় হতে পারে। হ্যাঁ, চারদিকে শুধু কেন মাঝখান দিয়ে হবে, এটা এদিক দিয়েও হবে, চারদিক দিয়ে হবে। যে কোনো একটা জিনিস যখন বড় হয় তার পুরো চারদিক দিয়ে বড় হবে। মাঝখানে তো কাটা নেই, তো কাটা যাবে কোথায়? কোথায় মাঝখানে কাটা নেই? এই পাশ তো ফাঁকাই, এই পাশ তো ফাঁকাই, এগুলা তো ফাঁকাই। এইখানকার কথা, জয়েন্টের কথা বলতেছি আমি। এই যে জয়েন্ট ফাঁকা থাকে, খেয়াল করে দেখো। আচ্ছা দেখো, এখানে আমরা কি লিখছি, এই কোশ্চেনটা আমরা যতটুকু লিখছি আরো ছোট করে লিখতে পারো। এটা কিন্তু খ বিভাগে আসবে। আরেকটা প্রশ্ন, বড় তো হয়েছে, ছোট হয় কখন? ছোট হয় যদি তুমি ঠান্ডা করবে যখন, তখন ছোট হয়। যে কোনো জিনিস ঠান্ডা করার চেয়ে ছোট হবে। সেটা আমি বলি কি, তোমাদের গ্রীষ্মকালে খেয়াল করছো কিনা, গ্রীষ্মকালে কিছু দরজা আছে, রুমের দরজা বলো, কোনো একটা জায়গার দরজা কিন্তু মাঝে মাঝে টাইট হয়ে যায় গ্রীষ্মকালে। গরমকালে অনেক যখন গরম পড়ে, ওই দরজা লাগাইতে সমস্যা, ওই দরজা খুলতে সমস্যা, সব সমস্যা, ঠেলা দিয়ে লাগাইতে হয়। কেন? ওই দরজাটা গরমে বড় হয়ে গেছে। কিন্তু শীতকালে এই সমস্যা হয় না, কারণ কি, দরজাটা একটু হলেও সংকুচিত হয়ে যায়। বুঝতে পেরেছি। ক্লিয়ার? বুঝা গেছে? আরেকটা ব্যাপার দেখো, এই সংকোচনের একটা ঘটনা মনে পড়লো। আমাদের দেশে যে এত ডিশের লাইন লাগায় রাখছে, কোনোদিনও কি দেখছো রাস্তায় যত তার আছে তারগুলো এরকম টান টান করে লাগায়? তার সবসময় দেখবে এরকম ঢিলা ঢিলা করে লাগানো হয়, তাই না? কেন ঢিলা রাখা হয়? কারণ শীতকালে যদি এটা সংকুচিত হওয়া শুরু করে, ওটা যদি টান লাগে তাহলে কি হবে, এটা ছিঁড়া যাবে না। এই কারণে সংকোচনের যাতে কোনো প্রকারের ঝামেলা না হয়, এর জন্য এটা কি করা হয়, ঢিলা রাখা হয়। এবার তুই প্রসারিত হওয়ার সমস্যা না, তুই সংকুচিত হয় কোনো সমস্যা নেই। বুঝা গেছে? তাহলে দেখেন, এই রেল লাইনের এখানে কি লিখছে, রেল লাইনে ব্যবহৃত লোহার পাতগুলোর মাঝে ফাঁকা রাখা হয়। গ্রীষ্মকালে প্রচন্ড গরমে ট্রেনের চাকার ঘর্ষণে লোহা উত্তপ্ত হয়ে এর দৈর্ঘ্য বেড়ে যায়। এই ফাঁকা জায়গা না থাকলে লাইন বেঁকে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই রেল লাইনের দুটি রেলের মাঝখানে আমরা কি করি, ফাঁকা রাখি। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এর পরেরটাতে আমরা চলে আসি। সেম একই লজিক্যালি জিনিস, একই ধরনের আরেকটা কোশ্চেন, 3 নাম্বারটা। ওইটা কি বলছে, পুরো কাচের গ্লাসে গরম পানি ঢাললে ফেটে যায় কেন? আচ্ছা, পুরো কাচের গ্লাস, একটু কেমন অনেকগুলো পেজ শেষ করে ফেলতেছি। আচ্ছা, পুরো কাচের গ্লাস। এখন এই কাচের গ্লাসের ঘটনা বর্ণনা করার আগে বলি, আমাদের মায়ের শোকেসে, ঠিক আছে, মায়ের শোকেস, তো মায়ের শোকেসে এমন কিছু আসবাবপত্র থাকে যে আসবাবপত্রগুলোর এক্সেস কখনো আমাদের থাকে না। ওটা শুধুমাত্র কিসের জন্য থাকে, সাজানোর জন্য থাকে, তাই না? কোনোদিন এগুলো ব্যবহার করে না, মা খালি সাজাই রেখে দেয়। তো আমরা মেয়েরা যারা আছি, তোমরা তো সবাই এখানে ছেলেরা, মেয়েরা যারা আছি তারা যখন হঠাৎ করে কোল্ড কফি বানাই, একটু আমের শরবত বানাই, তখন আমরা কি করি, বলি না যে মা একটু বের করে দাও একটা কিছু, আমরা এটা কি করি, ইউজ করি, এরকম আমরা বলি। তো তোমাদের সাথে কখনো এটা হয়েছে কিনা আমি জানি না, এটা আমার সাথে হয়েছে। কিভাবে হয়েছে, মনে করো আমি কোনো কিছু গরম, কোনো কিছু চা বা গরম কোনো একটা পানীয় বানাইছি। তো আমরা কি করলাম, আমরা ওই গরম কোনো চা বা পানি, যেই গ্লাসগুলা একটু পুরু কিংবা মোটা, একবারে পাতলা গ্লাসে এখন হয় না, নতুন যেগুলো বের হয়েছে পাইরেটস সাইজ, এগুলো না, যেগুলা একটু মোটা টাইপের মানে গ্লাস থাকে, সেই গ্লাসে যদি আমি পানি ঢালতে যাই, গরম পানি, আমার মা আমাকে বলছে, যদি উনি এতটা ফিজিক্স পড়ে নাই, উনি আমাকে বলতো, এই গরম পানি ঢালিস না, এটা ফাইটা যাবে। মোটা গ্লাসে কিংবা মোটা বাদেও এমনিতেও দেখবা, তুমি তোমার মায়ের সামনে যদি অনেক গরম কোনো কিছু কাঁচা জিনিসে ঢালতে থাকো, তোমার মা এটা বলবে, এই গরম ঢালিস না, গ্লাসটা ফাইটা যাবে। বুঝে গেছে? তো ওরা তো ফিজিক্স পড়ে নাই, কিন্তু তারপরে কিন্তু ওরা এই কথাটা বলে যে গরম ঢাললে কিন্তু কাঁচ ফাইটা যায়। তখন কাঁচ কেন ফাটে? কাঁচ ফাটে এই কারণে, মনে করো তুমি গ্লাসটাতে নিছো, তুমি পানি ঢালতেছো গরম পানি, এই কাঁচটা তো মোটা, ঠিক আছে। আমরা একটু আগে যে কাঠের একটা ব্যাপার বললাম না, কাঠের এই পাশ থেকে তাপ এই পাশে আসতেছিল না, কাঠ যেমন তাপ পরিবহন করে না, এই কাঁচও কিন্তু তাপ পরিবহন করে না। মানে কাঁচের ভিতর দিয়েও তাপ এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারে না। বুঝা গেছে? এটা হলো তাপ কুপরিবাহী, তাপ কুপরিবাহী। তো এখন গরম পানি তুমি দিছো, এই পাশের প্রান্তটা হিট পায় কি হবে, এই পাশে বাইরে যায়, প্রসারিত হয়ে যায়, এই পাশ থেকে এটা কি হয়, প্রসারিত হয়। কিন্তু এই তাপ তো আর এদিক দিয়ে ট্রাভেল করে এই পাশে আসে না, এইটা যেমন আছে তেমনই টাচ করে লেগেই থাকে। তখন কি হয়, ইমব্যালেন্স হয়, ভিতরেরটা প্রসারিত হয়, বাইরেরটা প্রসারিত হইতে পারতেছে না, এটা কি হয়, টুস করে ফেটে যায়। বুঝা গেছে? কিন্তু এটা যদি খুব পাতলা হইতো, খুব যদি এটা পাতলা হইতো, এদিকে প্রসারিত হলে এ পাশে প্রসারিত হইতো, কোনো প্রকারের ইমব্যালেন্স হইতো না। বুঝা গেছে কাহিনী? সেম একই কারণে কাঁচের গ্লাস দিয়ে যদি তুমি ডিপে ফ্রিজে রেখে দাও, কাঁচের গ্লাস ডিপ ফ্রিজে রেখে দিছো, তখন এটা ফাইটা যায়। কেন ফাইটা যায়? কারণ বাইরের অংশটা কি হয়, ভিতরের দিকে সংকুচিত হয়, কিন্তু ভিতরের অংশটা কি করে, চুপচাপ বসে থাকে, তখন এটা ফাইটা যায়। বুঝা গেছে? ক্লিয়ার? তো এটাই এখানে বসে দেখো, কাঁচের গ্লাসে গরম পানি ঢাললে ফেটে যায়, কারণ তাপের কারণে কাঁচের ভিতরে দেয়াল দ্রুত প্রসারিত হয়, কিন্তু কাঁচ কুপরিবাহী হয়। বাইরের দেয়ালের ঠান্ডা থাকে, কিন্তু বাইরের দেয়ালের প্রসারণ ঘটে না, মানে ভিতরটা প্রসারণ করতেছে কিন্তু বাইরের দেয়ালটা প্রসারণ করতেছে না।
এই দেয়ালের অসম প্রসারণ, সমান প্রসারণ না, অসম প্রসারণের কারণে গ্লাসের ভেতরে প্রচন্ড চাপের সৃষ্টি হয়, যা কাঁচকে ভেঙে ফেলে। বুঝা গেছে? ক্লিয়ার? তো এই ছিল আমাদের পুরো কাঁচের গ্লাসে গরম পানি ঢাললে কেন ফেটে যায় তার ব্যাখ্যা। আচ্ছা, তো দেখো আমরা অলরেডি কি করছি, 3টা কোশ্চেন কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। তো আমরা এখন 4 নাম্বার সব থেকে পরিচিত, অলরেডি আমরা যারা 6, 7 থেকে পড়ে আসতেছি তারা কিন্তু জানি এই টপিকটা কি, গ্রিন হাউস প্রতিক্রিয়া কি, এর প্রতিক্রিয়া বা ফলাফল দেখো, তাই না? গ্রিন হাউস প্রতিক্রিয়া এটা কিন্তু আমরা সবাই অলরেডি পড়ছি। তো আমি আমার মতো করে একটু ব্যাখ্যা করি, আমরা সবাই অলরেডি জানি গ্রিন হাউস প্রতিক্রিয়া বললেই তোমরা যেটা একজন অলরেডি বললো কি কাচের ঘর কিংবা সবুজ ঘর, তাই না? তো গ্রিন হাউস প্রক্রিয়া ও বললো এটা একটা কাচের ঘর। তো আজকে আমরা এটার আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেখবো কিভাবে এটা কাচের ঘর হলো। এই কাচের ঘর যেটা তোমরা বলতেছো কাচের ঘর বা সবুজ ঘর, এটা কি আমরা বাংলাদেশে দেখি? বাংলাদেশে এরকম কাচের ঘর দেখা যায়? দেখা যায় না। আমরা মোটামুটি এগুলা দেখে কোথায়? মোটামুটি আমরা এটা ইউটিউবে দেখি কিছু কাচের ঘর, সেটার ভিতরে সবুজ সবজি ফলায় একবারে ভরে ফেলাইছে, টমেটো ঝুলে আছে, শাকসবজি ঝুলে আছে, তাই না? সবুজ ঘর ভিতরে, কারণ সবুজ গাছপালা থাকে। এটা বাংলাদেশে থাকে না, এটা কই থাকে? শীত প্রধান দেশে থাকে, যেখানে অনেক শীত, যেখানে আমাদের মতো এত সূর্য মামা এতখানি ডিউটি পালন করে না সৎভাবে, সেখানে কি করে? বরফ পড়ে, ঠান্ডা থাকে। বাংলাদেশ একটা উর্বর কান্ট্রি, এখানে এত সূর্যের আলো পাই, যেখানে যেখানে যা লাগায় রাখো সেখানে স্থায়ী ফুল লাগে, তাই না? খুবই উর্বর। কিন্তু বাইরের যেগুলো শীত প্রধান দেশ, যেগুলো বরফে আচ্ছাদিত দেশ, সেখানে কিন্তু এমন ঘটনাটা ঘটে না। তারা কি করে? এই সূর্যের আলো পাওয়ার জন্য একটা বুদ্ধি বের করছে, সেটা হলো এই কাচের ঘর। ঠিক আছে, এটার ভিতরে সূর্যের আলো আটকা পড়ে যায়। আটকা পড়ে যাওয়ার কারণে কি হয়? এখানে অনেক গাছের মধ্যে কি হয়? খুব সুন্দর সুন্দর ফল ফুটে বলতেছে, ফুল ফুটে। ঠিক আছে, এখন এটা কেন হয় বলো তো? আচ্ছা, সূর্য, মনে করে এই জায়গায় সূর্য আছে, সূর্যর যে আলোটা আমরা পরিমাপ করব তার জন্য এর একটা প্যারামিটার হলো তরঙ্গ দৈর্ঘ্য। আলোর তরঙ্গ দৈর্ঘ্য থাকে, এটাকে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সূর্যের যে টেম্পারেচার, তাপমাত্রা, সেটার একটা সম্পর্ক আছে। তাপমাত্রা যদি টি হয় তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা কেমনে পরিবর্তিত হয়? তরঙ্গ দৈর্ঘ্য হলো এই তাপমাত্রার টি এর ব্যস্তানুপাতিক। ভালো করে বুঝো, তাপমাত্রা অর্থাৎ যদি যার তাপমাত্রা অনেক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কি? খুবই অল্প। যার তাপমাত্রা বেশি তার কি? তরঙ্গ দৈর্ঘ্য ছোট। আর যার তাপমাত্রাটা খুবই কম তার তরঙ্গ দৈর্ঘ্য কি? খুব বেশি। এটা আবার কার সূত্র? এটা বিজ্ঞানী ভিনের সূত্র, যেটা তোমাদের আসে নাই, কোনোদিনও আসে নাই। তাও জেনে রাখো, এই সূত্রটা দিছিল বিজ্ঞানী ভিন। তাহলে দেখো, সূর্যর টেম্পারেচার তো অনেক বেশি, তাই না? তাইলে ওর তরঙ্গ দৈর্ঘ্য কি? খুব অল্প না? আচ্ছা, তার মানে এখান থেকে যখন সূর্যের আলোটা প্রবেশ করে, ওর তাপমাত্রা বেশি হওয়ার কারণে এর তরঙ্গ দৈর্ঘ্যটা খুব ছোট, তরঙ্গ দৈর্ঘ্য ছোট। এটা খুবই সুন্দরভাবে এটার ভিতরে প্রবেশ করে যায়। বুঝতে পারছেন? এখন এই তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে খুবই ভালোভাবে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এখানে আমাদের যে ফলমূল গাছপালা আছে এরা কি সব তাপ পাচ্ছে। এখন আমাকে বলো, এই সূর্যটার যতটা বেশি হিট, যতটা তাপমাত্রা, গাছপালার কি ততটা তাপমাত্রা আছে? সূর্য তো অনেক তাপমাত্রার একটা জিনিস, ওর তরঙ্গ দৈর্ঘ্য ছোট। কিন্তু এখানকার এগুলা তো সূর্যের মতো তাপমাত্রা ফুল না, তার মানে কি ওর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড় না? এদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় না? এই বড় তরঙ্গ দৈর্ঘ্যরা এখান থেকে ছোটটা যেভাবে ঢুকে, বড়রা সেভাবে আর বের হতে পারে না। এইভাবেই তারা কি করে? ভিতরে আটকা পড়ে যায়। বুঝা গেছে? ছোট তরঙ্গ টুক 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 করে ঢুকতে পারে, কিন্তু ভিতরে যায় এটা বড় হয়ে যায়, এটা আর ওখান থেকে বের হতে পারে না। বুঝা গেল? আটকা পড়ে যায় এবং এই তাপ বাড়তে থাকে। এই জায়গাটা আমাদের বাংলাদেশের যে টেম্পারেচার সেটার মতনই হিট তৈরি করে, এখানে অনেক সুন্দরভাবে জিনিসপত্র ফলে যায়। এই হলো গ্রিন হাউস প্রক্রিয়ার একটা সিস্টেম। কেন গ্রিন হাউস প্রক্রিয়ায় তাপ ভিতরে আটকা পড়ে? এখন তোমার মনে হচ্ছে ওয়াও, গ্রিন হাউস প্রক্রিয়া তো খুব ভালো একটা জিনিস, তাই না? আসলে কি গ্রিন হাউস প্রক্রিয়া ভালো? এই প্রক্রিয়া কি ভালো? এখন আমি তোমাকে বলি, এই সবুজ ঘর তো দেখলা তুমি আমাদের রিয়েল লাইফের একটা ঘটনা, তার থেকেও বাস্তব ঘটনা কি, এই সবুজ ঘরটা আসলে আমরা নিজেরা, এই পৃথিবীটাই আসলে এই সবুজ ঘর। এই পৃথিবী, আমরা এই সবুজ ঘরের ভিতরে আটকা পড়ছি। কিভাবে আটকা পড়ছি? এখানে যে সূর্য মামা আছে, সূর্য মামার আমাদের ওই সবুজ ঘরে যেরকম কাজ ছিল, আমাদের চারপাশেও একটা দেয়াল আছে। কোন দেয়াল? এই দেয়াল হলো আমাদের কার্বন ডাইঅক্সাইডের দেয়াল, এটা হলো আমাদের সিএফসি এর দেয়াল। এই একটু কাজ যেমন ওই যে ভিতরে ঢুকাইছে, বাইরে যেতে দেয় নাই, আমাদের এই দেয়ালটাও ভিতরে সবাইকে ঢুকায় নেয় কিন্তু বাইরে যেতে দেয় না।
এই কার্বন ডাইঅক্সাইড আমাদের গাছ কাটি, বাড়ি বানাই, বিল্ডিং বানাই, গাছ কাটতে গেছি, কার্বন ডাইঅক্সাইডের দেয়ালটা মোটা হইতেছে, আর দিনের বেলা তাপ ঢুকে কিন্তু রাতের বেলা সেই তাপ আর বের হতে পারে না, বা পৃথিবীর তাপমাত্রা বাড়তেই থাকে। এটা মূলত আসলে একটা ক্ষতিকর ইফেক্ট পুরা বিশ্বের জন্য। যদি তোমার এই সবুজ ঘর দেখতে ভালো লাগতেছিল, সবুজ ঘরের মনে হচ্ছিল খুব ভালো, আসলে এটা ভালো না। পুরা পৃথিবীর জন্য এটা একটা আশঙ্কা, একটা ওয়ার্নিং। বুঝা গেছে? এই তাপ যদি বাড়তে থাকে, আমাদের পৃথিবীর নিচের দিকে কি আছে, অ্যান্টার্কটিকা মহাদেশ আছে, এটা বলতে থাকবে। বললে সবার আগে আমরা বাংলাদেশটা ডুবে যাবো সবার আগে, কারণ আমরা তো সব নিচের দিকেই আছি, তাই না? একবারে দক্ষিণে না, মানচিত্রের ভিতরে, তো আমরা ডুবে যাবো। তো এই হলো আমাদের সেই গ্রিন হাউস প্রতিক্রিয়ার ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো এটা এখানে পড়লেই বুঝতে পারবা প্রতিক্রিয়া কি। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, সমুদ্রের পানির গড় উচ্চতা বেড়ে যায়, ঋতুর পরিবর্তন হয়। এখন তো আসলে আগে যে 6 ঋতু ছিল, এখন কি 6 ঋতু আছে? এখন কয় ঋতু? 3টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা আর হলো গিয়া শীত। এই 3টা ঋতু আমাদের কিন্তু আর 6 ঋতু নাই গা, তাই না? তো ঋতুর পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মতো নিম্ন অঞ্চল সমূহ নিমজ্জিত হয়ে যেতে পারে। এটা আমাদের কি হয়, আমাদের দেশ তলায় যেতে পারে। এটা আরেকটা পয়েন্ট আমি ইচ্ছা করে বাদ দিয়েছি, সেটা কি, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতি হচ্ছে। এই পয়েন্টটা, ওজোন স্তর কি? ওজোন স্তর হলো আমাদের একটা হিরো টাইপের একটা ঢাল, যেটা আমাদের এই কার্বন ডাইঅক্সাইডের আরো বাইরের দিকে থাকে। ওজোন স্তর এটা কেন থাকে? এটা থাকে এই যে সবুজ আমাদের যে সূর্য আছে, এই যে সূর্য মামা থেকে অনেকগুলা ক্ষতিকর রশ্মি বের হয়, যেমন হলো আলট্রাভায়োলেট রশ্মি, ইউভি রে। এই ইউভি রে যখন আমাদের ত্বকে ডিরেক্ট করে, তখন কিন্তু আমাদের ত্বকে ক্যান্সার তৈরি হয়। বুঝা গেছে? এই সূর্যের বিভিন্ন ক্ষতিকর রশ্মির কারণে আমাদের পৃথিবীতে আরো বিভিন্ন ধরনের কি রোগ বালাইয়ের পরিমাণ বাড়তেছে। এই যে ক্ষতিকর রশ্মিগুলোকে প্রোটেক্ট করে কে? আমাদের এই হিরো ভাই, এই ওজোন স্তর। এইটাকে যে ক্ষতিকর যে ব্যাপারগুলো সেগুলোকে ফিরায় দেয়, আর ভালো ব্যাপারগুলোকে ভিতরে প্রবেশ করায়। এখন কাহিনী আছে, কি কাহিনী? আমাদের যে এখানে ভিলেন কার্বন ডাইঅক্সাইড আছে, সেই ভিলেন কি করে? আস্তে আস্তে উপরে যায় এই ওজোন স্তরের সাথে কি করে? ফাইট করে। এবং প্রত্যেকটা ফাইটে এই কার্বন ডাইঅক্সাইড ভিলেনই জিতে যায়। কারণ কি? এই ভিলেনকে সাপ্লাই আমরা দিচ্ছি পৃথিবী থেকে। প্রতিনিয়ত আমরা এই ভিলেনকে বাড়াচ্ছি, গাড়ি বানাচ্ছি, গাছ কাটতেছি, ভিলেনই বাড়তেছে, এবং এই ভিলেন যাচ্ছে ওজনের কাছে, দুজনে ফাইট করতেছে, ওজন হাঁটতেছে মানে কি ওজন ক্ষয় হয়ে যাচ্ছে, ওজন সবগুলো সরে যাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড এই জায়গাগুলোকেও দখল করে নিচ্ছে। তো ওজন স্তর পাতলা হয়ে যাচ্ছে, আবার সেই ক্ষতিকর রশ্মি আমাদের পৃথিবীতে আসতেছে। যতদিন যাবে করোনার মতো ভয়ানক রোগ আরো তৈরি হবে, এবং মানুষ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বুঝা গেছে? তো সর্বোপরি গ্রিন হাউসের এফেক্ট খুবই খারাপ অবস্থায়। ক্লিয়ার? এই হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া। যদি এটা আসে তাহলে আলহামদুলিল্লাহ, আশা করি সবাই লিখতে পারবো। কি পারবো না? আচ্ছা দেখেন, আমাদের এখানকার যেই 6টা কোশ্চেন ছিল, 6টা কোশ্চেনের 6 নাম্বারটা নিয়ে অনেক কথা বলতে হবে। আপাতত আমরা 5 নাম্বার যে একটা ছোট সূত্র আছে, স্টিফেন বোলসম্যান সূত্র, এই সূত্রটা একটু পড়ে ফেলি। তো স্টিফেন বোলসম্যান সূত্রটা খুবই একটা মজার টপিক নিয়ে সূত্রটা তৈরি হয়েছে। সেটা কি? ব্ল্যাক বডি কিংবা কৃষ্ণ বস্তু। তো কৃষ্ণ বস্তু হয়তো আমরা চিনি না, ব্ল্যাক বডিকে হয়তো চিনি না, কিন্তু আমরা সম্ভবত ব্ল্যাক হোল এই জিনিসটাকে চিনি না। ব্ল্যাক হোল জিনিসটা সায়েন্স ফিকশনের বিভিন্ন বইয়ে কিংবা সায়েন্স ফিকশন সাইফি বিভিন্ন মুভিতে আমরা দেখছিলাম। ব্ল্যাক হোল একটা মহাকাশে একটা কালো একটা গহ্বরের মতো থাকে, ওইটার আশেপাশে যা যায় সেটা হয় কি করে? খাইয়া ফেলে। ঠিক আছে, খাইয়া যায় ফেলায়। ওই খাইয়া ফেলানোর পরে কোথায় যায় তা কিন্তু আজ পর্যন্ত ভালোভাবে উদ্ঘাটন হয় নাই, যেটা আসলে কোথায় যেতেছে। ঠিক আছে, তো ব্ল্যাক বডি কিংবা ব্ল্যাক হোল যে কোনো জিনিসকে খেয়ে ফেলে, এতটুকু মনে রাখো যে এটা খাইয়া ফেলায়। ঠিক আছে, তো এখন দেখো এই ব্ল্যাক হোলের মতো কৃষ্ণ বস্তু আছে। কৃষ্ণ বস্তুটা কি করে? এটা একটা কালো একটা বস্তু। এই বস্তুটা এটার উপরে যত রশ্মি পড়ে, যত তরঙ্গ পড়ে, যা আপাতিত পড়ে, সেটাকে ও কি করে? খেয়ে ফেলে। এটার উপরে যত বিকিরণ আসে সবগুলাকে ও শোষণ করে নেয়। খেয়ে ফেলাটাকে ফিজিক্সের ভাষায় আমরা কি বলবো? শোষণ করে ফেলে। তাহলে এই বিজ্ঞানী স্টিফেন এই কৃষ্ণ বস্তুকে নিয়ে একটা সংজ্ঞা দিছে। কি সংজ্ঞা? একটা সূত্র দিছে। সূত্রটা হলো, কৃষ্ণ বস্তু তো খায়া ফেলবে, এটা ঠিকই আছে, কিন্তু খায়া ফেলার একটা কারণ হলো এটার ভিতরে কি করে? এটার বাইরে দিয়ে একটা নির্দিষ্ট তাপ শক্তি বিকিরণ হতে থাকে। কি? অলওয়েজ একটা তাপ বিকিরণ হতে থাকে। ও মানুষের কাছে কিন্তু ওরা কিন্তু একটা তাপ বিকিরণ করতেছে, তাপ একটা কি করছে? চারদিকে ছড়ায় দিচ্ছে। আচ্ছা, তো স্টিফেন আর বোলসম্যান একজন ব্যক্তি না, দুজন ব্যক্তি। তারা বলছে একটা আদর্শ কৃষ্ণ বস্তু প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে নির্গত মোট বিকিরণ শক্তি বা তাপ শক্তি
অর্থাৎ একটা কৃষ্ণ বস্তু থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণের তাপ শক্তি বের হবে সেটা বস্তুটির টেম্পারেচার যদি টি হয়, এর টেম্পারেচার যদি টি হয়, তাহলে তার উপর যদি আমরা টির উপর যদি স্কোয়ার না ঘন না 4 দেই, বুঝা গেছে, ডাবল স্কোয়ার যদি দেই তার সমানুপাতিক হবে এই একটা কৃষ্ণ বস্তু থেকে যে পরিমাণের শক্তি নির্গত হয় তার পরিমাণ। আমি আরেকবার ক্লিয়ার করে বলতেছি, একটা ব্ল্যাক বডি থেকে লাগবে না ভাই, ব্ল্যাক বডি থেকে কি পরিমাণের শক্তি বের হয়, মনে করো ওর শক্তি হলো ই, এই শক্তিটা আমরা পরিমাপ করব কিভাবে, ওর যে ন্যাচারাল যে টেম্পারেচার আছে তার চতুর্থ ঘাতের সমানুপাতিক। অর্থাৎ ওর টেম্পারেচার যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রির উপরে 4 লাগাই দাও, ওর শক্তি এটা এত গুণ, 4টা 30 গুণন করলে ওর শক্তি হলো এতটুকু। শক্তি আমি ভাবছি বাইরের তাপমাত্রা থেকে দিতে ওর। আচ্ছা আরেকবার পড়লে হয়তো বা ক্লিয়ার হবে। দেখো একটি আদর্শ কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে নির্গত মোট তাপ শক্তি, বিকিরণ তাপ কিংবা শক্তি বস্তুটির পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। যদি তাপমাত্রা টি হয়, এর ক্ষেত্রফল যদি প্রতি সেকেন্ডে যদি আমরা তাপ কি পাই, ই যদি পাই, তাপের পরিমাণ মানে শক্তি যদি ই হয় আর আমাদের তাপমাত্রা যদি টি হয়, তাহলে ই সমানুপাতিক টি এর উপর 4। ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস থেকে যায়, আমরা জানি সবসময় কি জানি, ই সমানুপাতিক T4 মানে সমানুপাতিক ইজ নট ইকুয়াল টু, এটা কিন্তু ইকুয়াল টু না, প্রায় সমান, তাই না? এই প্রায় সমানটাকে সমান বানানোর জন্য আমাদের কি করতে হয়, একটা ধ্রুবক আনতে হয়। এবং এখানে স্টিফেনের একটা ধ্রুবক আসে, এটাকে আমরা কি বলি, সিগমা বলি, এখানে সিগমা, কিন্তু এই সিগমার নাম দিচ্ছে স্টিফেন বোলসম্যান ধ্রুবক। এই স্টিফেন বোলসম্যানের সূত্র তুমি এতটুকু দিলেই না, এটা আর পুরো বইয়ের কোনো জায়গায় লাগবে না, এখানে এটা দাইন্ড। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত আসলে এতটুকু লেখা দিবা, স্টিফেন বোলসম্যান সূত্র ই সমানুপাতিক টি এর উপর 4। বুঝা গেছে, শেষ। এটা খলবেগ আসলে যেখানে যতটুকু লিখছে এতটুকু লিখলে না, ক্লিয়ার।